যার জীবনে এরকম হাজব্যান্ড পড়ে তার জীবনে আসলে কোনো প্রকার সুশান্তি হয় না, সে কখনো সুখী হয় না, অ্যাটলিস্ট তার হাজব্যান্ডকে নিয়ে। একটা মেয়ে সবচেয়ে বেশি লাকি, সবচেয়ে বেশি সুখী তখনই হয় যখন সে একটা ভালো হাজব্যান্ড পায়। আসলে এই ইউটিউব প্ল্যাটফর্মে বুঝে ভিডিও আপলোড করতে হয়, সব ধরনের ভিডিও আপলোড করা যায় না। আচ্ছা, আমার ভিডিওতে লাইক এত কম কেন? জানি হয়তো অনেকে আমার ভিডিও পছন্দ করে না, এখানে লাইক এত কম। জানি না, লাইক কম হলে না কাজ করার উৎসাহটা কমে যায়, মানে উৎসাহটা হারিয়ে ফেলি। যারা আমাকে ভালোবাসো তারা আমাকেই ভালোবাসো, আমার রিয়েলটাকেই ভালোবাসো। লোক দেখানো ফেক কোনো কিছুকে ভালোবেসো না, কারণ ওটার ভালোবাসাটা স্থায়িত্ব হয় না, ওটা একদিন বিলীন হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, ওটার কোনো অস্তিত্ব থাকে না। ও যে এসপি হাসপাতালে ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে সেগুলো কিন্তু আমি খাইনি, আমি ওই ডাক্তার ওষুধগুলোই কন্টিনিউ করেছিলাম। আলহামদুলিল্লাহ ভালো ফল পেয়েছিলাম। মানে কষ্টে দুঃখে এতটা পাথর হয়ে গেছি যে যদি কখনো এরকম হয় না বুঝছো, আমি কান্না করবো না। আমি কি করবো, আমার আর ভালো লাগে না বুঝছো, আমার মনে চাই যে আমি কোথাও চলে যাই, আমার আর ভালো লাগে না সংসার করতে। খুব ক্ষুধা লেগেছে, খিচুড়িটা এখন খেয়ে নিচ্ছি। এখানে আমি ২ পদের আচার নিয়েছি, একটা হচ্ছে বাসা জলপাই আচার এবং আরেকটা হচ্ছে মিক্সড আচার। গত ব্লগে যে আচারের বয়ামটা তোমাদের দেখিয়েছিলাম না, যেটা আমি কিনেছিলাম, ওটা থেকেই মিক্সড আচার নিয়েছি। আচার দিয়ে খিচুড়ি খেতে ভালোই লাগে, অনেকগুলো খিচুড়ি খাওয়া যায়। আসসালামু আলাইকুম, আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। আসলে এই ইউটিউব প্ল্যাটফর্মে বুঝে ভিডিও আপলোড করতে হয়, সব ধরনের ভিডিও আপলোড করা যায় না, আমি তো সেটা ভুলেই গিয়েছিলাম। আমি খুব সহজ সরল তো, তাই আসলে এত কিছু ভাবিনি। আর তাছাড়া ভেবেছিলাম যে তোমরাও আমাকে বুঝবে, তোমরা হয়তো বা এটা নিয়ে কোনো প্রকার কমেন্টস করবে না, যেটাতে আমার কষ্ট লাগবে। তো সেই কারণে আমি সব ধরনের ভিডিও এখানে শেয়ার করি। আমি যা যা করি সব কিছুই শেয়ার করি, কোনো লুকুছাপ নেই। যদি আমি কোনো জায়গায় যাই, যদি ব্লগ ভিডিও করি, যদি ভিডিও শ্যুট করি, তাহলে সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করি, আর যদি না করি তো নাই। তবে এরকম হয় না, আমি যেখানেই যাই না কেন আমার ব্লগ ভিডিও শ্যুট করা হয়েই যায়। আসলে অভ্যাস হয়ে গেছে। তাছাড়া ব্লগ ভিডিও শ্যুট না করে তো ভিডিও ছাড়াও হয় না, কন্টিনিউ তো ভিডিও ছাড়তে হবে আমাকে। তো ওই দিক দিয়ে আমার জন্য ভালোই হয়। দেখা গেলো যে ভিডিওটা শ্যুট করা হয়ে গেলে এডিট করে দেওয়াও যায়, কোনো সমস্যা হয় না। বাট ভিডিও শ্যুট না করলে না, পরে আবার নতুন করে ভিডিও বানাতে সময় লেগে যায়। তখন দেখা গেলো যে কন্টিনিউ ভিডিওটা আপলোড করা হয় না। এই কারণে আমি যেখানেই যাই, যাই করি না কেন সব কিছুই ভিডিও করি। এটা ভাবি না যে এই ভিডিওটা কার কাছে ভালো লাগবে, কার কাছে ভালো লাগবে না, এটা ভাবি না। আমি মানুষ রে ভাই, আমার ভিতরে ভালো খারাপ দুটাই আছে। আমি বলবো না যে আমি ফেরেশতা, আমি বলবো না যে আমি পুণ্যবান, আমি জীবনে কোনো পাপ করিনি, এটা আমি জীবনে বলবো না। ভালো খারাপ মিলিয়ে মানুষ, আমিও তাই, তার বিপরীত না। তো এত কিছু ভেবে আমি কাজ করি না যে কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে না। আমি আসলে ইউটিউবটাকে প্রফেশনালি নিইনি। যদি আমি ইউটিউবটাকে প্রফেশনালি নিতাম তাহলে প্রফেশনাল সব কিছু আমি করতাম। যেমন ধরো এমন ভিডিও আপলোড করতাম যেগুলো দেখে মানুষ আকৃষ্ট হতো, রংচটা আকর্ষণীয় থাম্বনেল দিতাম, মানুষ আগ্রহ হয়ে দেখতো, বা অনেক সুন্দর সুন্দর ছবি দিতাম থাম্বনেলে। ঠিক আছে, এগুলো আমি করতাম, যেগুলো সবাই দেয়, অবাক করা কিচেন টিপস, তারপরে ঘর সুন্দর রাখার উপায়, এগুলো অনেক কিছু দেয়। আমি না এগুলো কিছুই দিই না। একে তো আমার অত টাকা পয়সা নেই প্রথমত, আর সেখানে আমার ইচ্ছাও নাই। হ্যাঁ, আমি করবো না কেন, অবশ্যই করবো। যে কাজটা করে আমি উপকৃত হব সেটা আমি সবাইকে দেখাবো। বাট ভিউ পাওয়ার জন্য আমি সবাইকে দেখাবো যেটা করে আমি উপকৃত হইনি বা যেটা আমি কোনোদিন করিনি, সেসব কাজ আমি করবো না, করিও না, করবো না। যাক, আমার শিক্ষা হয়ে গিয়েছে, আমি আর মুভি সম্পর্কিত কোনো ব্লগ এখানে ছাড়বো না, কোনো ব্লগ এখানে ছাড়বো না। সবার যখন সমস্যা আমার মুভি দেখা নিয়ে, আমি দেখবো, আমার ইচ্ছা মতো মুভি দেখবো, আমার যখন মনে চাই আমি তখন মুভি দেখবো, কোনো সমস্যা নেই। আমার বাচ্চাদের নিয়ে আমি যাবো, আমার লাইফ আমার জীবন, ঠিক আছে। কে কী বলো না বলো সেগুলো শুনে তো আর আমার দিন চলবে না, দিন শেষে আমার ভালোটা আমাকে বুঝতে হবে। তো সেটাই আমি করবো, ইউটিউবে আর ছাড়া হবে না। আর তোমরা যারা আমাকে খুব বেশি ভালোবাসো, যারা আমাকে পছন্দ করো, যারা আমার সব ধরনের ব্লগ পছন্দ করো, যারা আমাকে পছন্দ করো, স্পেশালি আমাকে পছন্দ করো, তারা চাইলে আমার ফেসবুক পেজে আমার ভিডিওগুলো দেখতে পারো। যদি আমি মুভি দেখতে যাই সেগুলো আমি ওখানেই আপলোড করব। তাছাড়া আমার টিকটক পেজ আছে, ওখানেও তোমরা ভিডিওগুলো দেখতে পারবে যদি আমি ব্লগ করি আর কি। বাসা আচারটা খেতে ভালো লাগতেছে, কিন্তু যেটা মিক্স আচার ওটা খেতে ভালো লাগতেছে না। খিচুড়ি দিয়ে ওটা খেতে মজা লাগতেছে না, ওটা এমনিতেই খেতে মজা লাগতেছিল। আজকের অর্কেস্ট্রা ছবির অ্যানিমেটেড টিজার আসছে, দেখে নিলাম, ভালোই লাগলো, খারাপ না। তো 5 তারিখে আসলে টিজার আসবে। আমার তো এই ছবি দেখার খুব ইচ্ছা, আমার জানো, আমার না ফার্স্ট শো দেখার খুব ইচ্ছা। মানে যখন ছবিটা বের হবে না হলে, তখন একদম ফার্স্ট শো, ফার্স্ট নাইটে যে শোটা হয়, মানে প্রথমবার যে শোটা শুরু হয়, ওটা আমার দেখার খুব শখ, খুব ইচ্ছা। মনে করো যে এক ধরনের ক্রেভিংস আমার কাজ করতেছে, কিন্তু আমার দেখা হবে না, কারণ কোরবানিতে অনেক কাজ থাকে,
কোরবানির দিন আসলে সিট খালি পাওয়া যায়, ওই সময় আসলে সমস্যা হয় না টিকিট পেতে, বাট ওই সময় মাংস নিয়ে ব্যস্ত থাকে, এই কারণে সিট পাওয়া যায়। কিন্তু ওই সময় তো মনে করো যে বাবুরাবু মাংস নিয়ে আসবে, তো আমাকে থাকতে হবে ঘরে, তো আমাকে তো বাইরে যাওয়াই যাবে না, তো ওই দিন যাওয়া যাবে না। তারপরও আমি কিছু টাকা জমিয়ে রাখবো, যদি সুযোগ পাই, যদি সেদিন দেখার সুযোগ পাই আমি চলে যাবো বাচ্চাদেরকে নিয়ে, মিস করবো না সেই দিনটা আমি, যদি সেই সুযোগটা আল্লাহ আমাকে দেয়। আমার খুব ইচ্ছা মানে ঈদের দিন ছবি দেখার, বুঝছো। জানি না সেটা পূরণ হবে কিনা, বাট আমার মন থেকে খুব ইচ্ছা। খিচুড়ি খাওয়ার পরে আমি না একটু ঘুমিয়েছিলাম, বুঝছো, মাথা ঘুরিয়েছিল, খুব অস্থির লাগতেছিল, তো একটু ঘুমিয়েছিলাম, যার কারণে দেরি হয়ে গেল। তো আধা ঘন্টার জায়গায় এখানে 1 ঘন্টা হয়ে গেল। ভেবেছিলাম যে আধা ঘন্টা রেস্টে থাকবে, সমস্যা হবে না, বাট 1 ঘন্টা বেশি সময় হয়ে গেছে, কিছু করার নেই, কী করবো বলো, আমি তো ইচ্ছা করে দেরি করিনি, বাচ্চাদের কিছু কাজ ছিল, তো এই কারণে দেরি হয়ে গেল। এই কারণে ময়দার মতটা একটু শক্ত হয়ে গেছে আর কি। আমি বানাতে পারছি, বাট একটু কষ্ট হচ্ছে আর কি, শক্ত হয়ে যাচ্ছে, বারবার ময়দা দেওয়া লাগতেছে, আবার তেল দেওয়া লাগতেছে, এরকম হচ্ছে আর কি। কী আর করার, বানাতে তো হবেই, কষ্ট করে গুলে নিয়েছি এতগুলো ময়দা, নষ্ট তো করা যাবে না, তো বানাচ্ছি কষ্ট করে হলেও। আপুরা লাইক কি করেছো নাকি চুপটি করে বসে আছে, এখন পর্যন্ত লাইক করোনি? আচ্ছা, আমার ভিডিওতে লাইক এত কম কেন? জানি হয়তো বা অনেকে আমার ভিডিও পছন্দ করে না, এখানে লাইক এত কম। জানি না, লাইক কম হলে না কাজ করার উৎসাহটা কমে যায়, মানে উৎসাহটা হারিয়ে ফেলি। এত কষ্ট করে ভিডিও করে কিন্তু লাইক পাই না, কমেন্টস যাই আসে, বাট লাইকসটা আসে না। লাইকসটা পেলে না কাজ করার আগ্রহ আরও বেশি জাগে। কি বলবো, আমি আসলে রাগঢাক করতে পছন্দ করি না, আমি আসলে কাউকে তেল মারতে পারি না, আমি আসলে বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে পারি না, আমি আসলে লোক দেখানোর কোনো কাজ করতে পারি না। আমার মনে যা ছিল তো ওদেরকে আমি তাই বলে দিয়েছি, তাই বলি, এর বাইরে কিছু বলি না, ঠিক আছে। যারা আমাকে ভালোবাসো তারা আমাকেই ভালোবাসো, আমার রিয়েলটাকেই ভালোবাসো, লোক দেখানো ফেক কোনো কিছুকে ভালোবেসো না, কারণ ওটার ভালোবাসাটা স্থায়িত্ব হয় না, ওটা একদিন বিলীন হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, ওটার কোনো অস্তিত্ব থাকে না। আমিও তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি, মন থেকে ভালোবাসি, এই কারণে তোমাদের সাথে মনের সব কথা শেয়ার করি। আমি জানি তোমরা আমাকে বুঝো, আমার কষ্টটা তোমরা ফিল করো, কারণ তোমরা আমার মতন এরকম কষ্টে আসো। আপুরা, ভিডিওটা দেখার পরে একটা কমেন্টস করে দিও, তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই অবশ্যই 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 কমেন্টস করবে, কমেন্টস করতে ভুলে যাও না কিন্তু। আর সুন্দর সুন্দর লেখালেখি কমেন্টস করবে আমাকে, আমার পড়তে অনেক ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। দেখো আমি কি করলাম, রুটিটা বানিয়ে এটাকে একদম লম্বা করে রোল করে গোল করে নিলাম। এটা কোনো নাকি লেয়ার হয় অনেকগুলা, তো দেখতে ভালো লাগে, হোটেলের লোকেরা নাকি এভাবে করে পরোটা বানায়, তো আমি ইউটিউবে দেখেছিলাম, তো এই জন্য আমি এভাবে করে করতেছি। অনেক কষ্ট হচ্ছে এত সময় ধরে বানিয়ে পরোটা বানাতে, কিন্তু কিছু করার নেই, বানাতে হবে। আমার শরীরের অবস্থা এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, এখন আর রাতের বেলা কষ্ট হয় না, এখন বলতে গেলে তেমন কোনো কষ্টই হয় না, মাঝে মাঝে পেটে শক্ত হয়ে যায়, তো এছাড়া আর কোনো কষ্ট হয় না, তবে খাওয়ার পর একটু মাথা ঘোরা, একটু ঘুম আসে, এটা ঠিক আছে। আর ওরসেলান এখন আর খাওয়া হয় না, মানে এত বেশি খারাপ লাগে না যে ওরসেলান খাওয়া লাগবে, তো ওরসেলান খাওয়া হচ্ছে না, আর পেশা মাপিনি, পেশার কী অবস্থা আমি জানি না। জানো আমার না জিয়া উদ্যানে যাওয়ার খুব ইচ্ছা, কতদিন যে জিয়া উদ্যানে যাওয়া হয়নি, শুনেছিলাম জিয়া উদ্যানটা অনেক অনেক সুন্দর করেছে, তো খালেদা জিয়া মরার পরে যাওয়ার জন্য প্ল্যান করেছিলাম, বাসা থেকে বের হওয়ার প্ল্যানও করেছিলাম, কিন্তু ওই জায়গা বন্ধ ছিল, এই কারণে আর যাওয়া হয়নি। বাচ্চাদের নিয়ে সংসদ ভবনে যাওয়ার খুব ইচ্ছা, সংসদ ভবনের পরিবেশটা অনেক সুন্দর, গাছের নিচে নদী আছে, তো ওই জায়গাটাতে বসতে অনেক ভালো লাগে, তো ওখানেও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আসলে যেতে পারিনি। আমার জন্মদিনে বাচ্চাদেরকে জিয়া উদ্যানে যাওয়ার কথা ছিল, ওদেরকে সারপ্রাইজ দেওয়ার কথা ছিল, বাট যাওয়া হলো না, কারণ কি সকালবেলা বের হতেই পারিনি, তোমার তো সবই জানো, ওই টাকা দিয়ে পিঠার উপকরণ কিনেছিলাম। একটা ঈদ চলে গেল, বাচ্চাদেরকে ফুচকাও খাওয়ানো হলো না, ওরা ফুচকা খেতে এত বেশি পছন্দ করে, কিন্তু ওদেরকে ফুচকা একবারও খাওয়ানো হলো না। দেখি বাসায় কিছু ডাবলি আছে, ওই ডাবলি দিয়ে ফুচকা বানিয়ে নিব, আর যদি বানাতে না পারি তাহলে কোরবানিতে বানাবো, বানাতে তো হবেই, আমার বাসায় ফুচকা বানানোর অনেক ইচ্ছা, আমি সেই কবে বানিয়েছিলাম মনে নেই, তো দেখি কি করা যায়। এইদিকে যায় না জন্মদিন চলে গেল, কিন্তু সেই জন্মদিনটা পালন কত দূরে কথা, ওরে উইশ করতেও পারলাম না, পরীক্ষা ছিল তো তো অত কিছু খেয়াল ছিল না, পরে মনে হলো যে বেচারা জন্মদিন, সুযোগ পেলে ওর জন্য একটা কেক কিনে নিব। আসলে এত কিছু করতে চাই কিন্তু করা হয় না, টাকা লাগে না বলো, সব কিছুতে টাকা লাগে। রমজান মাসটা পুরো বন্ধ ছিল, যার কারণে কিছুই করতে পারিনি, আমার হাতে কোনো টাকাও আসেনি, কোনো রকমের টাকা ম্যানেজ করে ছবি দেখেছি, এইটুকুই কাজ করেছি, আর কোনো কাজ করতে পারিনি। কোনো জামা কাপড়ও তো কিনিনি, মানে প্রতি বছর রমজান মাস আসলে আমি জামা কাপড় কিনি, বাচ্চাদেরকে কাপড় কিনে দিই, আরও সুন্দর করে ঘুরতে যাই, কিন্তু এবারে কাপড় দেওয়া তো দূরের কথা, ঠিকভাবে ঘুরতেও পারলাম না। প্রথমবারে মুভি দেখতে গিয়ে সাউদা অ্যাক্সিডেন্ট করলো, আর দ্বিতীয়বারে ধরা খেয়ে গেলাম, অনেক বড় একটা বিব্রতকর অবস্থায় পড়ে গেলাম, যেটা আমি কল্পনাও করিনি। তো দুইবারই আসলে আমার ভালো যায়নি, এক্সপিরিয়েন্সটা খুব খারাপ গিয়েছে। তবে এবারের কোরবানি দিয়ে সব কিছু তৈরি করে নিয়েই বের হবো, আটঘাট বেঁধে বের হবো, যাতে করে আর কোনো সমস্যা না পড়তে হয়। আর বাচ্চাদেরকে নিয়ে জিয়া উদ্যানে ঘুরতে যাবো, যদি পারা যায়, হ্যাঁ পারতে হবেই, না হলে তো হবে না।
বোরখার কাপড়টা সেই কবে টেবিলের উপর রেখেছি, কিন্তু বানাতে পারতেছি না, বানানোর সময়ই পাচ্ছি না। এখানে নিয়ে গেছিলাম বানানোর জন্য, তো ওরা বলতেছে 500 টাকা লাগবে। আমি বলছি যে চারপাশে একটু পাথর লাগিয়ে দিবে, যেহেতু বোরখার কাপড়টা এক কালারের কাপড়, তো পাথর না লাগলে দেখতে ভালো লাগবে না। এক কালারের জর্জের কাপড় তো দেখতে ভালো লাগবে না। কিন্তু ওরা নাকি পাথর লাগাতে পারে না, আমি পাথর এনে দিলে ওরা লাগিয়ে দিবেন, এটা কোনো কথা হইলো? বোরখাতে কোন পাথর লাগবে সেটা আমি ভালো করে জানি না। যারা বোরখা সেলাই করে, যারা বোরখা কাপড় বানায় তারাই জানে। তারা এটুকু জানে না, তাহলে তারা কিসের বোরখা বানায়? এইদিকে আমার অত ধৈর্য নেই বা সময় নেই যে আমি মার্কেট থেকে ঘুরে ঘুরে পাথর কিনে আনবো। আর পাথর কিনে আনলেই বাকি, লাগাতে গেলেও সে একই খরচ, ওরা সে একই টাকা রাখবে। পাথর কিনলেও যে টাকা যে খুব কম লাগবে তা কিন্তু নয়। এই কারণে ওই ঝামেলা আর গেলাম না। এখন অন্য জায়গায় বানাতে দিব, সেটা আর বানানো হয়নি। আসলে বাসা থেকে বের হওয়াই হয় না, মানে খুব বেশি প্রয়োজন না পড়লে বাসা থেকে বের হই না। সারাদিন সংসারে কাজ করি, বাচ্চাদের পড়াশোনা করে, চ্যানেলে কাজ করি, তো সব কিছু মিলিয়ে আসলে সময় করতে পারি না। তবে যাওয়াই লাগে, বোরখা আমাকে 20 তারিখ আগে বানাতেই হবে। 20 তারিখে ওদের স্কুল খোলা, তার আগে বানাতে হবে। এই বোরখা পরে আসলে স্কুলে যাওয়া যায় না, বোরখাটা অনেক টাইট, বুঝছো, মানে অনেক খারাপ অবস্থা। তার মধ্যে আবার এখন এই অবস্থায় এরকম বোরখা পরে যাওয়াও ঠিক না। তো স্কুলে তো অনেকে জানে না যে আমার শারীরিক এই অবস্থা, তো ওদের সামনে এইভাবে করে যাওয়া আসলে ঠিক হবে না। তো আমার কাছে বুঝছো অনেক খারাপ লাগে, নিজের কাছেই খারাপ লাগে। আবার অন্য কারো কাছ থেকে কাপড় নিতে ইচ্ছা করে না। তো এটা আমাকে বানাতেই হবে, এটা বানিয়ে এটা পরে তারপর স্কুলে যাব। বোরখা কাপড় বানাতে দিলেতেও হবে না, সে বানানোর জন্য টাকাও দেওয়া লাগবে। কিছু টাকা তো অ্যাডভান্স দেওয়াই লাগবে। বাবুরা বলতে অ্যাডভান্স টাকা জীবনেও দিবেন না। কাপড় বানাতে দেওয়ার পরে স্লিপ দিলে হয়তো উনি টাকা দিবেন, এছাড়া উনি টাকা দিবেন না। তাও যে কত কাহিনী করবেন সেটা তো জানোই। কী করব, উনি তো আমাকে কোনো টাকাই দেয় না, আমি কিভাবে অ্যাডভান্স টাকা জমাবো বলো তো? কীভাবে কী করব? 100 টাকা জমিয়েছিলাম আচার বানানোর জন্য, ওই 100 টাকাও আজকে খরচ করে ফেললাম। মাত্র 50 টাকা আছে। কীভাবে খরচ করলাম? খেলা দেখবো আজকে, বাংলাদেশ আর নিউজিল্যান্ডের খেলা, শেষ টি-20 খেলা। গতবার খেলাটা দেখা হয়নি, বৃষ্টি ছিল। তো ওই খেলা দেখার জন্য মোবাইলে 30 টাকা বিকাশে ভরলাম। তারপরে মনে করো যে একটা বাঙ্গি কিনলাম, বাঙ্গির গন্ধে অবস্থা খারাপ হয়ে গেছে, তো একটা বাঙ্গি কিনলাম। তো এরকম করে 50 টাকা খরচ হয়ে গেল, আর 50 টাকা আছে। এরকম করলে কি টাকা জমানো সম্ভব বলো? বাজারে বড় পাঙ্গাস মাছ দেখলাম। বিশেষ করে পাঙ্গাস মাছ দেখার পরে আমার এত লোভ লাগছে। পাঙ্গাস মাছ খাওয়ার আমার খুব ইচ্ছা, আর চিংড়ি মাছ খাওয়ার, বড় বড় চিংড়ি মাছ আর পাঙ্গাস মাছ। কিন্তু খাওয়া হবে না, বাবুরা বোধ জীবনও কিনে দিবে না। উনি যদি মাছ আনেও তারপরে এগুলো আনবে না, রুই মাছ আনবে, বেশি হলে তেলাপিয়া মাছ আনবে, কিন্তু পাঙ্গাস মাছ উনি জীবন আনবে না। আর চিংড়ি মাছ আনার কথা তো ভুলেই যাও, ওটা উনি জীবনও আনবে না। দেখি হাতে টাকা হলে কিনে নিব। আগে একটা ট্রাইপড কিনতে হবে, বুঝছো, আমার মোবাইল দিয়ে ভিডিও করতে অনেক সমস্যা হয়ে যায়। হাত দিয়ে ভিডিও করতে ট্রাইপড লাগবে। বাচ্চাদের দিয়ে ভিডিও করলে ওরা বিরক্ত হয়, তাছাড়া ওরা ঠিকভাবে ধরেও না, অনেক সময় আগ পিস করে। তো একটা ট্রাইপড দেখেছিলাম আগে, ওটার দাম ছিল 500 টাকা, তো ওটা একটা কিনে নিব। স্কুল না খুললে আমি কিছুই কিনতে পারবো না, স্কুল খুললেও কষ্ট হয়ে যাবে কিনতে, তারপরেও তো কেনা হবে। স্কুল খোলার পরে আগে কোরবানিদের জন্য টাকা জমাবো, আর আমার ছোটো মেয়ের জন্য জুতো কেনার টাকা জমাবো, যদি পারি আর কি। ও এখন হাঁটতে পারে, কিন্তু ওর কোনো জুতা নেই, ওর জন্য একটা জুতা কিনে নিতে হবে, সুন্দর জুতা, ছোটো জুতা। যদি পারি তাহলে কিনে নিব, না পারলে পরে কিনবো। তবে কিনবো অবশ্যই। বাবুর আব্বু বলেছে রোববারে ক্যালসিয়াম এবং আয়রন ওষুধ কিনে দিবে, ওগুলো নাকি অনেক দাম। মনে করা হয় যে দুটা মিলিয়ে 800 টাকার মতো খরচ পড়বে, তো এত টাকা জমাতে হবে ওনাকে, তো ওনার একটু ঝামেলা আছে। বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হওয়ার কারণে ওনার কাজের পরিমাণও কমে গিয়েছে। অনেক আপুরে আমাকে বলেছে সরকারি হাসপাতালের ডাক্তার দেখাতে, ওখান থেকে ওষুধ নিতে, ওখানে নাকি কম দামে ওষুধ পাওয়া যায় বা বিনামূল্যে পাওয়া যায়। দেখো আপুরা, আমি আমার এই লাইফে কোনো সময় সরকারি হাসপাতালে যাইনি, মানে খুব ছোটকালে গিয়েছিলাম, তাও মনে পড়ে না। আর এই অবস্থা তো যাইনি, যাওয়া হয়নি, আর আমি যাবও না। বাবারা ওষুধ আনবে সেগুলোই আমি খাবো, আর ওষুধগুলো অনেক ভালো। ওই ওষুধগুলো আমাকে ইবনে সিনার ডাক্তার দিয়েছিল, ওই ডাক্তার যে ওষুধগুলো দিয়েছিল ওগুলো আমি খেয়েছিলাম। ওজিএসপি হাসপাতালে ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে সেগুলো কিন্তু আমি খাইনি, আমি ওই ডাক্তার ওষুধগুলোই কন্টিনিউ করেছিলাম। আলহামদুলিল্লাহ ভালো ফল পেয়েছিলাম। আমি জানি তোমরা আমার প্রতি কনসার্ন থেকে এটা বলেছো, আমাদের আর্থিক অবস্থা ভালো না, এটা তোমরা জানো, সেজন্য বলেছো। আল্লাহ ভরসা আপুরা, আল্লাহ পাক নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ। আমার এই ওষুধগুলোই খাওয়া হবে, আল্লাহ পাক যদি চান এই ওষুধগুলোই আমি খাবো। জুনানার সময় অনেক কষ্ট হয়েছিল, তারপরে এই ওষুধগুলো খাওয়া ছাড়িনি, এগুলো কন্টিনিউ করেছিলাম। এই ওষুধগুলো খাওয়ার জন্য মাছ মাংস খাওয়া হয়নি, এবারও হয়তো বা তা হবে না। তবে আমি চেষ্টা করব মাছ মাংস খাওয়ার, নিজের টাকা দিয়ে মাছ কেনার চেষ্টা করব। আর যদি বাবরা বউ আনে তাহলে তো ভালো, না আনলে কিছু করার নেই। ওনাকে খুব বেশি চাপ দিতে পারবো না, কারণ সবার আগে আমার ওষুধ, তারপর অন্য কিছু। কালকে রাতে ওনার সাথে তুমুল ঝগড়া হয়েছে জানো, মানে খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, মনে করা যে মারামারি পর্যায়ে চলে গিয়েছিল। আমার শরীরে এই অবস্থা, আর উনি আমার সাথে এরকম করে, এরকম খারাপ ব্যবহার করে, কিছু হলে আমাকে মারতে আসে। আমি কি করব, আমার আর ভালো লাগে না, বুঝছো, আমার মনে চাই যে আমি কোথাও চলে যাই, আমার আর ভালো লাগে না সংসার করতে। সব দোষ আমার, তার কোনো দোষ নেই। আমি কতদিন ধরে বলতেছি যে আমাকে একটু পোলা চাল এনে দাও,
গুঁড়া দুধ এনে দাও, আমি একটু তেহাই রান্না করবো, আমার তেল খেতে খুব ইচ্ছা করে। উনি এনেও দিয়েছিলেন। কয়েকদিন বলার পরে উনি গত পরশুদিন পোলা চাল এনেছেন, তারপরে গুঁড়া দুধ এনেছেন, কিন্তু তেল আনেননি। আমি ওনাকে বলেছিলাম তেল আনতে, ওনাকে ফোনে বলেছিলাম, সকালেও বলে দিয়েছিলাম যে তেল নিয়ে এসো। উনি নাকি শুনে নেয়, ওনার নাকি মনে ছিল না। এটা কোনো কথা হইলো? তো এটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হলো। উনি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল। এত তেল কই যায়? আচ্ছা আপনারা তোমরাই বলো, আধা কেজি তেল দিয়ে কয়দিন চালানো যায়? সকালবেলা নাস্তা বানাতে হয়, দুপুরবেলা রান্না করতে হয়, আরও টুকটাক কাজ তো আছেই, বিকেলে নাস্তা বানানো তো লাগে। তো তেল তো লাগে, আধা কেজি দিয়ে কি হয়? 1 কেজি আনলে তো হয়। উনি আধা কেজি আনে, 3 দিনও যায় না, তারপরে উনি আমার সাথে চেঁচামেচি করে। ওখান থেকে আমি অল্প কিছু তেল জমাই, আমি যে খুব বেশি তেল জমাই তা কিন্তু না, কিন্তু উনি খুব চিল্লাচিল্লি করে, খুব রাগারাগি করে। আমি যে প্রায় সময় বিকেলবেলা নাস্তা বানাই সেগুলো কিন্তু আমার তেল দিয়ে বানাই, ওনার তেল দিয়ে বানাই না, কারণ জানি ওনার তেল দিয়ে বানালে সব শেষ হয়ে যাবে। ওনাকে বলিও না যে আমি এগুলো বানিয়েছিলাম, বলতেছি যে আগে তেল ছিল ওকে দিয়ে বানাইছি, যদি জানি আর কি। আগে তেল মানে ভাজা পোড়া করার সময় কিছু তেল বেঁচে যায়, ওই তেলগুলো আমি আলাদা একটা বোতলে ভরে রাখি, তো বলি যে ওগুলো দিয়ে বানিয়েছি। ওগুলো দিয়ে কি আর সবসময় বানানো যায়? ওগুলো গন্ধ হয়ে যায়, ওগুলো খাওয়া যায় না। খরচ করি আমি, দেখা গেলো যে ভাজা পোড়া করতে গেলে ওগুলোর সাথে নতুন তেলটা মিক্স করে নিই, শুধুমাত্র ওগুলো দিয়েই ভাজা পোড়া করি না। ওনার ব্যবহার এত খারাপ জানো না, উনি কথা কথা আমাকে খোঁড়া দেয়, আমি শুধু ফুটাই, পালতে পারি না, খালি ফুটাই। শুধু আমার দোষ, শুধু আমার দোষ, বুঝছো? ওনার কোনো দোষ নেই, উনি সাধু মানুষ, ওনার কোনো দোষ নেই। আমি না, বুঝছো, মাঝে মাঝে ভাবি এই মানুষটা যদি মারা যায় আমার চোখে কি পানি আসবে? মনে হয় না আসবে। মানে কষ্টে দুঃখে এতটা পাথর হয়ে গেছি যে যদি কখনো এরকম হয় না, বুঝছো, আমি কান্না করবো না, মানুষ মনে করবে যে কেমন বউ কান্না করতেছে না। আসলেই মানে ওনার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, অতিষ্ঠ হয়ে গেছি, বুঝছো? আমার আর ভালো লাগতে না, বুঝছো? যার জীবনে এরকম হাজব্যান্ড পড়ে তার জীবনে আসলে কোনো প্রকার সুশান্তি হয় না, সে কখনো সুখী হয় না, অ্যাটলিস্ট তার হাজব্যান্ডকে নিয়ে। একটা মেয়ে সবচেয়ে বেশি লাকি, সবচেয়ে বেশি সুখী তখনই হয় যখন সে একটা ভালো হাজব্যান্ড পায়। ভালো হাজব্যান্ড মানে এই না যে রোমান্টিক হতে হবে, খুব ভালো হতে হবে, বা সবসময় তার পাশে থাকতে হবে, এরকম না। ভালো মানে ভালো, নর্মাল ভালো। আমার কপালে তো সেটাও জুটলো না। আমি চেষ্টা করতেছি নিজে কিছু করার, চেষ্টা করতেছি চ্যানেলের কাজটা কন্টিনিউ করার, চ্যানেল থেকে কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য চেষ্টা করতেছি। আমার টাকা পয়সা খুব 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 দরকার আপুরা। আমি এইভাবে করে আর পারতেছি না, এইভাবে করে চলাফেরা করা যায় না। একটা মানুষের কাছে কতবার চাওয়া যায়, কতবার তাকে ছোটো হওয়া যায়। আমার যে চাহিদাগুলো, এগুলো যে খুব বেশি চাহিদা, খুব যে বড় চাহিদা তা কিন্তু নয়, তারপরেও তার সমস্যা। আরে আমার যদি ইনকাম থাকতো তাহলে আমি তার কাছে একটা সুতার বস্ত্র চাইতাম না, একটা সুতার বস্ত্র। আমি একসময় 2 হাত ভরে টাকা পয়সা ইনকাম করছি, কিন্তু এখন আমার হাত পুরা খালি। জানি না আল্লাহ পাক আমাকে সেই সময় সেই সুযোগ দিবে কি না। যদি আল্লাহ পাক আমাকে কোনোদিন সেই সময় সেই সুযোগ দেয় তাহলে আমি 2 হাত ভরে টাকা পয়সা খরচ করব। বাচ্চাদের জন্য খরচ করব, নিজের জন্য খরচ করব, ওনার জন্যও খরচ করব। ওনার মতো টাকা পয়সা হাত নিয়ে বসে থাকবে না। আরে বাবা, টাকা খরচ করলে টাকা আসবে। ওনার পকেটে কিন্তু 500-1000 টাকা থাকে, কম বেশি টাকা থাকেই, বাট উনি টাকাগুলো খরচ চায় না, উনি এগুলো জমিয়ে রাখে। হ্যাঁ মানতেছি খরচ আছে, বাসা ভাড়া আছে, অনেক খরচ আছে, তারপর টাকা পয়সা খরচ করতে সমস্যা কিসে? টাকা খরচ করে তো টাকা আসে। উনি কেন খরচ করতে চান? উনি কেন এরকম করে? একটা ভালো খাবার রান্না করলে তো সেও খাবে, আমি একা তো খাবো না। মানে এটা সে কেন বোঝে না? একে তো বাইরে থেকে কোনো খাবার কিনে নিয়ে আসে না, বাসায় বানাবো সেটাও পারি না, এরকম কেন করে উনি? কিছু পুরুষ মানুষ আছে না, নিজেও খাবে না, অন্য কেউ খাওয়াবে না। উনিও ঠিক সেরকম একটা মানুষ, উনি নিজেও খাবে না, আমাদেরকেও খাওয়াবে না, আমাদেরকেও কষ্ট দিবে। এই যে আমি পরোটা বানিয়েছি, এই পরোটা বানানো নিয়ে ওনার অনেক সমস্যা। আমি কেন পরোটা বানিয়েছি? উনি রুটি খায়, মানে তেল ছাড়া পরোটা খায়। আমি কেন ওনার জন্য তেল ছাড়া পরোটা বানাইনি? আমি বানাইনি এই কারণে, কারণ এগুলো শক্ত হয়ে গিয়েছে, অনেকক্ষণ ধরে ছিল তো। তো এগুলো এভাবে করে খেতে কষ্ট হবে, এই কারণে আমি তেল দিয়ে বানিয়ে নিয়েছি, তাহলে খেতে একটু ভালো লাগবে, একটু নরম লাগবে আর কি। এখন যদি আমি এই কথাটা বলি তাহলে উনি আরও বেশি খেপে যাবে, পরোটা আর উনি খাবেনই না, খেতেও চাননি। আমিও বেশি জোর করিনি, খেলেই খাবে, না খেলে না খাবে। আমি বানিয়েছি, আমার বাচ্চারা খাবে, আমার বাচ্চারা খুব খুশি যে আমি পরোটা বানিয়েছি, ওরা খুব মজা করে খেয়েছে। আমি আগে থেকে কিছু করলে না উনি সেটা পছন্দ করে না, আমি যদি কোনো খাবার ওনাকে বেড়ে দেই ওনার সমস্যা। তো এই কারণে আমি যদি অন্যরকম রান্নাবান্না করি ওনাকে দেই না, উনি নিজে থেকে নিয়ে নেয়, কারণ আমি দিলে উনি অনেক ঝামেলা করেন। তো আজকে আবার আমি ওনাকে নিচ থেকে পরোটা এবং মাংস দিয়েছিলাম বাটিতে করে। তাই হলো, উনি রেগে মেগে ফায়ার। আমি ওনাকে কেন পরোটা দিলাম, উনি পরোটা রেখে দিল, পরোটা খাবে না। তো খিচুড়ি ছিল, খিচুড়ি একটু খেলো। এখন খিচুড়িগুলো গন্ধ হয়ে গিয়েছে, ওগুলো ফ্রিজে রাখা হয়নি, গরম করা হয়নি, তো ওগুলো একটু খেয়েছে। তারপর যখন দেখলো যে খেতে পারতেছে না তখন উনি পরোটা খেয়েছেন, দুটো না একটা খেয়েছেন বলতে পারবো না। তো পরোটা অনেকগুলোই বানিয়েছিলাম, সেগুলো আবার সকালবেলা উঠে মাখে ঝোল দিয়ে খেয়ে নিয়েছিলাম, বাচ্চারাও খেয়ে নিয়েছিল। এত কষ্ট করে বানিয়েছি, নষ্ট তো করা যাবে না, বানাতে অনেক কষ্ট হয়। উনি কি জীবনে কোনোদিন বানিয়েছেন? বানালে না বুঝতো কেমন লাগে। একটা খাবার বানাতে অনেক কষ্ট, অনেক সময় লাগে, কিন্তু সে খাবারটা না খেতে বা নষ্ট করতে 1 মিনিটও সময় লাগে না। খুব সহজেই মুখে বলা যায় যে এই খাবারটা আমি খাবো না, বা আমি এইটা খাবো না। কিন্তু এই খাবারটা বানাতে যে একটা মানুষের কতটা কষ্ট হয়েছে, এটা যদি সে জানতো তাহলে সে কথা জীবনেও বলতো না।
আমি ছোটোকাল থেকেই এরকম, খাবার না খেলেও সে খাবারটা আমি নষ্ট করি না। যে খাবারটা আমি খাই না ওটা আমি একপাশে রেখে দিই, তরকারি হলে পাতিলে রেখে দিই, মাছ হলে রেখে দিই, ফেলে দিই না, রেখে দিই। ভাতগুলো সরিয়ে পরিষ্কার করে তারপর রেখে দিই, তারপরও সেই খাবারটা ফেলে দিই না। কারণ আমি জানি খাবারের মূল্য কত বেশি, একটা খাবারের জন্য মানুষকে কত বেশি কষ্ট করতে হয়। এটা আমি জানি, এটা আমি সাফার করেছি, করতেছি। কিন্তু উনি এরকম করে না। মাছ এবং মাংস হলে উনি রেখে দেয়, তারপরও ওনার ইচ্ছে মতো রেখে দেয়, না হলে সব কিছু ফেলে দেয়। বাসি খাবার সহজে খাবেন না। বাসি খাবারের সাথে নতুন খাবার রাখা হলে নতুন খাবারটাই খাবেন, বাসি খাবারটা ছুঁয়ে দেখবেন না। উনি হচ্ছেন এরকম মানুষ, বুঝছো? আর আমরা মা বাচ্চারা মিলে বাসি খাবারটাও খেয়ে নিই, কোনো খাবার নষ্ট করি না। আমার বাচ্চাদের এতে কোনো সমস্যা নেই, ওনার অনেক সমস্যা, ওনার অনেক প্রবলেম। মনটা অনেক খারাপ বাবুরা। আমার জন্য তোমরা সবাই দোয়া করো। আজ এটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।